আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যে সহিংসতা হয়তো হবে না, কিন্তু যদি হয় সেক্ষেত্রে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের দেশে যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা একটি অনিবার্য ঘটনা। জাতীয় নির্বাচনে সারা দেশে সহিংসতা হয়, কখনো কখনো শত শত মানুষ মারা যায়। এটি পশ্চিমবঙ্গেও হয়, ভারতেও হয়, কিন্তু এগুলোকে খুব সবাই স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেয় এবং বেশি একটা হাকডাক হয় না। আবার মারপিট, খুনাখুনির পাশাপাশি আরো অনেক কিছু ঘটে নির্বাচনের ময়দানকে কেন্দ্র করে। তো অন্য সময় যখন এই ধরনের মারামারি কাটাকাটি হয়, যেটা অতীতে আমাদের বাংলাদেশে হয়েছে, তখন সেটি নিয়ে কেন সমালোচনা হয়নি। আর এবার তুলনামূলকভাবে আজকের দিন পর্যন্ত যদি ধরি, নির্বাচনে আর মাত্র ২ দিন বাকি আছে। সে তুলনায় অতীতের যেকোনো সময়ের চাইতে নির্বাচনের যে সহিংসতা কম হয়েছে। শান্তিপূর্ণ অবস্থান বজায় থেকেছে এবং বলতে গেলে নির্বাচন সংক্রান্ত যে সকল অনাসৃষ্টি হয় তাও হয়নি। কিন্তু তারপরেও মানুষ কেন ভয় পাচ্ছে, এত আতঙ্কগ্রস্ত হচ্ছে? মূল কারণটা হলো যে অতীতে যখন কোনো সমস্যা হলো বা সমস্যা হতো, ঠিক সেই সময়টিতে রাষ্ট্রের যে সকল মৌল ভিত্তি রয়েছে এবং রাষ্ট্রের যে সকল বাহিনী রয়েছেন, আমাদের চমৎকার একটি সামাজিক সম্প্রীতি রয়েছে, সিভিল সোসাইটি রয়েছে, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো সমস্যা স্থানীয়ভাবে সমাধান করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো প্রাণান্ত চেষ্টা করতেন। এখানে ঘুষ হতো, দুর্নীতি হতো, টাকা পয়সা খেয়ে অনেক পুলিশ কোনো কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিতেন। সেনা কর্মকর্তা যারা আছেন তারাও এই সময়টিতে, যাদের মধ্যে দুর্নীতির ভাবসাব রয়েছে, তারাও নির্বাচনের সময় প্রার্থীর কাছ থেকে প্রচুর টাকা ঘুষ খেয়েছেন ইতিপূর্বে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে তেমন একটা, যাকে বলা হয়, হইচই হয়নি। সমাজের যে ডাল ভাত, আমাদের সমাজের যে নরমাল রীতিনীতি, এগুলোর মতো করেই অতীতের সেই ঘটনাগুলো মীমাংসিত হয়েছে। এর কারণ হলো প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রতিটি ব্যক্তি তার একটা এক্সিকিউটিভ পাওয়ার ছিল। ওসি সাহেব যদি ঘুষ খেতেন কোনো প্রার্থীর পক্ষে, তিনি প্রথমত চেষ্টা করতেন দায়িত্ব পালন করার জন্য, এবং তিনি দায়িত্ব পালন করতে না পারলে টাকা ফেরত দিতেন। হয়তোবা আবার ৯৯% ক্ষেত্রেই তিনি ক্ষমতা দেখিয়ে প্রার্থীর পক্ষে কাজ করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। ২ নম্বর কর্মকাণ্ডের বাইরে যদি আপনি চিন্তা করেন, অতীতে যে কোনো একটা ভোট কেন্দ্রে গন্ডগোল হলো, কোনো দুটো গ্রামবাসীর মধ্যে মারামারি হলো, দুটো প্রার্থীর মধ্যে সমস্যার সৃষ্টি হলো, সেক্ষেত্রে ভোটের মাঠে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সিভিল সার্ভিসের যারা ছিলেন রিটার্নিং কর্মকর্তা সহ অন্য সবাই, তাদের উপর নির্ভর করা যেত। তারা যে হুকুমগুলো দিতেন সেগুলো সবাই অনায়াসে মেনে নিত। আর কেউ যদি মানতে না চাইতো, সেক্ষেত্রে কর্তৃপক্ষ শক্তি প্রয়োগ করতে, এবং সেই শক্তি প্রয়োগ করার পরে এলাকাতে সেটা ১৪৪ ধারা জারি হোক বা কোনো এলাকার ফল বাতিল করা হোক, যা কিছু হোক না কেন, সেটা নিয়ে অনার সৃষ্টি তৈরি করার মতো পরিবেশ পরিস্থিতি বাংলায় ছিল না। কিন্তু এবার পুরো দেশ মনে হচ্ছে আইসিইউতে। পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের মধ্যে ভয়, আতঙ্ক, অবিশ্বাস এমন পর্যায়ে, তার সঙ্গে সঙ্গে নিজেদের দুর্বলতা, অক্ষমতা সবকিছুই চরম অবস্থায় পৌঁছে গেছে। ধরুন একজন মানুষ ১ সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি ডায়রিয়াতে ভুগছেন। কোনো অবস্থাতেই পেটে কোনো কিছু রাখতে পারেন না। খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে গুড়গুড় করে শব্দ হয় আর লুজ মোশন হয়ে খালি হয়ে যায়। ৬-৭ দিন পরে দেখা গেল যে তার রক্ত আমাশা শুরু হয়ে গেছে। এই অবস্থাতে রোগীকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং আশেপাশের লোকজন যখন ভয় পাচ্ছেন যে এই রোগী যেকোনো সময় মরে যেতে পারে, ঠিক সেই সময়টাতে দূর দেশ থেকে রোগীর এক আত্মীয় পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো সব নিয়ে এলো এবং রোগীর সামনে ধরলো। বলুন তো, ওদিকে তাকানোর মতো অবস্থায় রোগীর আছে? বা আশেপাশের যারা লোকজন আছে তারা যে মেহমান রোগীর জন্য পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা নিয়ে এলো,
তাকে কি বুদ্ধিমান বলবেন না বেকুব বলবেন, নাকি অপদার্থ বলবেন, নাকি মেজাজ গরম হয়ে গেলে তার গালের উপর দুটো চটকানি বসিয়ে দিবেন? কি করবেন বলেন, যেখানে রুগীর প্রাণ বাঁচছে না? গত 17টি মাস ধরে আমাদের যে রাজনীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে নাতির বয়সী লোকদের বা ছেলেদের বা রাজনীতিবিদদের গালিগালাজ হুমকি ধামকিতে মহিরুহের মতো বটবৃক্ষের মতো বড় বড় যারা জাতীয় নেতা 40 বছর 50 বছর ধরে যারা জাতীয় রাজনীতি ডমিনেট করছে তারা এখন রীতিমতো কেয়ামতের ময়দানে যেভাবে মানুষ ইয়ানফসি ইয়ানফসি করে দৌড়াবে, এখন সে সকল মানুষ ইয়ানফসি ইয়ানফসি করে দৌড়াচ্ছে। দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো বড় বড় নেতা যারা প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, তাদের মতো মানুষ আমাদের মতো সাধারণ যারা লোকজন আছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন, ভাই কি হবে? ভোট কি শেষ পর্যন্ত হবে? আমি কি হতে পারবো? নির্বাচন কি শেষ পর্যন্ত হতে যাচ্ছে? এই ভোটের 2 দিন আগেও তাদের সেই ধরনের বক্তব্য। এখনো পর্যন্ত অনেক মানুষ 2 হাত খুলে পয়সা খরচ করতে চাচ্ছেন না। তাদের ধারণা যে যদি ভোট না হয় কিংবা যদি ভোট না টিকে, আর যদি ভোট হয় এমনি এমনি হয়, যদি ম্যাটিকুলাস ডিজাইন হয়, যদি ভোটের ফলাফল ম্যানিপুলেট করা হয়, সরকারের পক্ষ থেকে যদি কোনো ফলাফল ঘোষণা দেওয়া হয় বা ভোটের ফলাফল স্থগিত করা হয় 10 দিন পরে, অবস্থা বুঝে ভোটের ফলাফল ঘোষণা করার কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তারা কি করবেন? 2018 সনে তো তারা কিছু করতে পারেননি। 2024 সনে তারা কিছু করতে পারেনি। 2014 সনে কিছু করতে পারেনি। তো 14, 18 এবং 24-এ রাজনৈতিক দলগুলোর যে শক্তিমত্তা ছিল, সে তুলনায় এখন তাদের যে অবস্থা সেই ডায়রিয়া রোগীর মতো চিত হয়ে শুয়ে আছেন। লম্ফ দিচ্ছেন, ঝম্প দিচ্ছেন, কিন্তু পেছন দিক থেকে যদি কোনো কারণে কেউ একটু বকা দেয়, কেউ একটু মামলার ভয় দেখায়, কেউ একটু ধমক মারে, ওটাকে রুখে দেওয়ার জন্য যে শক্তি দরকার, বিশ্বাস দরকার, সেটা রাজনৈতিক দলগুলোর নেই। এগুলো একটা ঘটনা। অন্যদিকে পুলিশ বলেন, মিলিটারি বলেন, আনসার ভিডিপি যা কিছু বলেন, কেবলমাত্র এই প্রথমবারের মতো যমুনার সামনে গত শুক্রবারে ইনকিলাব মঞ্চ এবং কর্মচারী, মানে সরকারি কর্মচারী, তারা যমুনা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিল সেখানে পুলিশ একটি ভূমিকা পালন করেছে। কিন্তু এটা পুলিশের বলতে গেলে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এর কারণ হলো ওখানকার ওই ঘটনাতে সেনাবাহিনী এগিয়ে আসেননি। পুলিশের অস্তিত্ব নষ্ট হয়ে যেত। পুলিশ বাহিনীটিকে ডিসলভ করে দেওয়া হতো যদি সেই দিন যমুনাতে কোনো দুর্ঘটনা ঘটত। এবং ঘটনাটা এতটা সিরিয়াস যে স্বয়ং এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একজন ইন্সপেক্টর অফ পুলিশ, জেনারেল অফ পুলিশ, একেবারে শুক্রবার দিন মাথায় টুপি পরে, ক্যাপ পরে, সশস্ত্র অবস্থায় তিনি, মানে তার যে পুলিশের পোশাক, সেই পোশাক পরে তিনি ঘটনাস্থলে পুরোটা সময় ঠায় দাঁড়িয়েছিলেন। আর তারই সমপর্যায়ের একই গ্রেডের এখন কর্মকর্তা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বলা হয় মেট্রোপলিটন পুলিশ কমিশনার আইজি সাহেবের চাইতেও ক্ষমতাধর। তিনি একেবারে ক্যাজুয়াল ড্রেসে, একটি টি শার্ট সম্ভবত, যে টি শার্টটি তিনি ঘরে পরে থাকেন, এবং একটি প্যান্ট, একেবারে যে প্যান্টটি তিনি হয়তো লুঙ্গি পরেছিলেন, একটা টান দিয়ে হাতের কাছে যে প্যান্টটা পেয়েছেন সেই প্যান্টটা পরে একটা চপ্পল পায়ে দিয়ে তিনি সোজা চলে এসছেন এবং নিজের হাতে, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিজের হাতে লাঠি নিয়ে তিনি লাঠিচার্জ করছিলেন, যাতে করে তার বাহিনীর যারা কর্তা তারা তাহার সঙ্গে সেই আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে। কিন্তু এটাও তার জন্য সহজ ছিল না। তিনি অনেকক্ষণ একা একা পিটিয়েছেন এবং তার ভাগ্য ভালো যে তার বাহিনী কেউ তার পক্ষে তখনও পর্যন্ত লাঠি উঠায়নি। ফলে ওই অবস্থাতে যদি সেই কমিশনার সাহেবের লাঠি কোনো আন্দোলনকারী ধরে ফেলতেন এবং সেই কমিশনারকে লাঞ্ছিত করতেন, কিয়ামত হয়ে যেত বাংলাদেশে এবং পুলিশ সঙ্গে সঙ্গে গুলি করে বসত। পরবর্তীতে যখন তিনি খুব অ্যাডামেন্ট অবস্থায় ধরো, মারো, পিটাও বলে নিজে নিজে এগিয়ে গেলেন, তখন কোনো কোনো কর্মকর্তা তাকে সাহায্য করতে এগিয়ে এলেন এবং এর মধ্যে আরও দেখলাম যে অনেক পুলিশ সেই আন্দোলনকারীদের দিকে পশ্চাৎপদ হয়ে, মানে পিছন সাইড দিয়ে তারা খোশগপ্প করছিল।
কমিশনার সাহেব নিজে ধাক্কা দিয়ে তাদেরকে বলে যে ওইদিকে যাও। তো এরকম ঘটনা ঘটেছে শেষ দিনে। তারপর মাঠে সেনাবাহিনী আছে। সেনাবাহিনী গত ১৭ মাসে যে কর্মকাণ্ড করেছেন, মনে হচ্ছে না যে নির্বাচনের দিন সেই কর্মকাণ্ডের বাইরে গিয়ে তারা কোনো স্মার্টলি, ডায়নামিক্যালি এবং এক্সট্রা অর্ডিনারিলি কোনো কাজ করবেন, মনে হচ্ছে না। ফলে যদি ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় তাহলে খবর আছে। কি খবর আছে? আমাদের গ্রামে একজন ভদ্রমহিলা ছিলেন মজুর মা। তো মজুর মা ইংরেজি বুঝতেন না। আমাদের ওখানে তহসিলদার সাহেব যিনি ছিলেন তিনি তার রান্নাবাড়া করতেন। খুবই বদমেজাজি মহিলা ছিলেন মজুর মা। তো খুব ভালো রান্না করেছেন। তো তহসিলদার সাহেব বলছেন, মজুর মা থ্যাংক ইউ। তো তিনি থ্যাংক ইউর অর্থ বুঝেননি। তিনি বললেন যে থ্যাংক ইউ সাহেব থ্যাংক ইউ বললেন, যদি ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় তাহলে আপনি থ্যাংক ইউ, আপনার ১৪ গোষ্ঠী থ্যাংক ইউ, আপনার বাপ থ্যাংক ইউ, আপনার মা থ্যাংক ইউ। এরকম একটা অবস্থা। এখন ভোটের দিনের যে অবস্থা, সেখানে আমরা পুরোটাই প্রকৃতি নির্ভর হয়ে পড়েছি, পুরোটাই আল্লাহ নির্ভর হয়ে পড়েছি। আল্লাহ যে হকুল ইবাদ, বান্দাদের হক, সেই বান্দাদের হক যেটা আছে সেটা আমরা কেউ পালন করার মতো পর্যায়ে নেই। না ভোটার, না কর্মী, না সমর্থক, না প্রতিদ্বন্দ্বী প্রার্থী, না সরকার, না রাষ্ট্র, না বাহিনী। সবকিছু যদি স্বাভাবিক চলে ভালো, আর যদি কোথাও কোনো আশঙ্কা দেখা দেয়, কোথাও কোনো সমস্যা দেখা দেয়, ওটা নিষ্পত্তি করার মতো শক্তি, সামর্থ্য, পরিবেশ, পরিস্থিতি কোনোটা আমাদের নেই। আর এ কারণে কি হলো? ভয়, ভীষণ রকম ভয়। আপনি যখন একটি বনের মধ্যে যাবেন, চারিদিকে কাঁটা, অসংখ্য কাঁটা, এবং আপনার গায়ে একটা কম্বল রয়েছে। আপনি জানেন যে কম্বলের সঙ্গে কাঁটা খুব সহজেই বিঁধে যায়। তো ও অবস্থায় আপনি সেই কাঁটার মধ্য দিয়ে কম্বল গায়ে দিয়ে কিভাবে যাবেন? অথবা ধরুন আপনি খালি গায়ে, সেখানে কিভাবে যাবেন? চারিদিকে কাঁটা। আবার যদি চারিদিকে কাঁটা থাকে আর পায়ের নিচে আপনার ভয় থাকে যেখানে অনেকগুলো বিষধর সাপ রয়েছে, তখন সেই যাত্রাটা আপনার জন্য কতটা দুর্বিষহ হবে। এখন এই নির্বাচনের পথে আমরা এগুচ্ছি, অন্ধের মতো এগুচ্ছি, মাতালের মতো এগুচ্ছি, উন্মাদের মতো এগুচ্ছি, অবুঝের মতো এগুচ্ছি, কাঁচা মানুষের মতো এগুচ্ছি। কেন এগুচ্ছি, কি জন্য এগুচ্ছি আমরা জানি না। এক পক্ষের খুব রাগ, আর এক পক্ষের খুব ধৈর্য, আর এক পক্ষের যাকে বলা হয় আকাশচুম্বী স্বপ্ন। আর সেই স্বপ্ন নির্বাচনের দিন কি হবে তা আমরা নিজেরা জানি না। আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, শুধু দোয়া করা ছাড়া। আর এ কারণেই নির্বাচনের দিনের যে দুর্ঘটনা, সহিংসতা, কোথাও থেকে যদি একটু বারুদ ছড়িয়ে পড়ে, সে বারুদ তছনছ করে দিবে সারা বাংলাদেশের পরিবেশ প্রতিবেশ। আর এই কারণেই অতীতের যে কোনো সময়ের চাইতে নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কা, নির্বাচনের দিন সহিংসতা নিয়ে আমাদের ভয়, আতঙ্ক, এটি যেভাবে প্রবল, তার সঙ্গে সঙ্গে নির্বাচন পরবর্তী কোনো পরিস্থিতি, সেটা যারা বিজয়ী হবে, যারা পরাজিত হবে, যারা সরকার গঠন করবে, যারা করবে না, বা যারা করতে দেবে না, যারা সরকার চালাবে, তারা কতদিন চালাবে, কি হবে, এই সকল বিষয় নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো উপসংহারে পৌঁছাতে পারিনি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।